আজকে পড়ছি প্রতুল চন্দ্রগুপ্তের ইতিহাসের গল্পের ত্রয়োদশ অধ্যায়। এই অধ্যায়ের নাম ঘুরে পর হাওদা। কাশীতে দশাশ্বমেধ ঘাট সবার জানা। গঙ্গার দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে বাঙালি টোলার সরু গলি। গলির মুখ থেকে অল্প হাঁটলেই চৈত সিংয়ের প্রাসাদ। বাড়ির পিছন দিক থেকেও আসা যায়। তখন নৌকা ভরসা। ইংরেজ সৈন্যরা আক্রমণ করলে রাজা চৈত সিং নৌকায় করে পালিয়েছিলেন। কি করে তার এরকম বিপদ হলো সে কথা বলছি। চৈত সিংয়ের ঠাকুরদার নাম ছিল মনসারাম। ইনি অনেক টাকা জমিয়েছিলেন ও জমি জমা করেছিলেন। তিনি ছিলেন জমিদার। তার ছেলে বলবন্ত সিংকে সবাই রাজা বলতো। তার জমিদারি তার বাবার চেয়ে অনেক বড় ছিল। তিনি অযোধ্যা নবাবের অধীন ছিলেন। 1775 সালে প্রভু বদল হলো। সন্ধির ফলে চৈত সিংয়ের জমিদারি ইংরেজদের অধীনে চলে এলো। ঠিক হলো চৈত সিং এখন থেকে কর জমা দেবেন পাটনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির খাজানজিখানায়। করের পরিমাণ 22,50,000 টাকার কাছাকাছি। ঠিক হলো চৈত সিংয়ের জমিদারিতে কোম্পানি কোনো রকম হস্তক্ষেপ করবেন না। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হলো চৈত সিং 2000 অশ্বারোহী রাখবেন। সেটা তার ইচ্ছা হলে তবে। তিনি রাখতে বাধ্য নন। চৈত সিং অশ্বারোহী রাখবেন বলে কোনো অঙ্গীকার করেননি। কোম্পানির যদি এই অশ্বারোহীর সাহায্যের দরকার হয় তাহলে তার জন্য চৈত সিংহে খরচপত্রের টাকা দেওয়া হবে। এই অশ্বারোহীর দল রাখা না রাখা চৈত সিংহের মর্জির উপর নির্ভর করবে। এই জন্য ইংরেজরা কোনো রকম জোর করবেন না। 1772 সালে হেস্টিংস গভর্নর জেনারেল হলেন। তখন কোম্পানির টাকা পয়সার টানাটানি। মারাঠাদের সঙ্গে যুদ্ধবিগ্রহে অনেক টাকা খরচ হলো। 1778 সালের মাঝামাঝি কলকাতায় খবর এসে পৌঁছল যে ইউরোপে ফরাসিদের সঙ্গে ইংরেজদের যুদ্ধ বেঁধেছে। যুদ্ধ হলে টাকা খুব দরকার হয়। চৈত সিংকে বলা হলো যে যুদ্ধের খরচ মেটাবার জন্য তার কিছু করা উচিত। সেজন্য তাকে 3 ব্যাটালিয়ন সৈন্যের খরচ দিতে হবে। এক ব্যাটালিয়নে 1000 লোকের কিছু কম থাকে। কয়েকটি ব্যাটালিয়ন একসঙ্গে করে ব্রিগেড তৈরি হয়। ব্রিগেডে 10,000 সৈন্য থাকে। চৈত সিং দেখলেন তার উপর অনেক টাকার দায়িত্ব এলো। তিনি ইংরেজদের বললেন এত খরচ করা তার সাধ্যের বাইরে। আরও টাকা দেওয়ার কথা হয়েছিল। চৈত সিং এর দূত জানালেন অসম্ভব। শেষে ইংরেজদের ধমক খেয়ে দূত স্বীকার করলেন তাঁর মনিব 5 লাখ টাকা দিতে রাজি আছেন। কিন্তু এই অঙ্গীকার শুধু 1 বছরের জন্য। হেস্টিংস বললেন তা হবে না। যতদিন ফরাসিদের সঙ্গে যুদ্ধ চলবে ততদিন বছরে 5 লাখ টাকা চাই। হেস্টিংসের ধারণা হলো যে চৈত সিং গোলমাল করবার চেষ্টায় আছেন। কোম্পানির সৈন্যদের চৈত সিংয়ের রাজ্যের মধ্যে ঢুকবার হুকুম দেওয়া হলো। এতে কোম্পানির যে বাড়তি খরচ হবে হেস্টিংস জানালেন তাও চৈত সিংকে দিতে হবে। বছর 2 এইরকমভাবে চলল। চৈত সিং তারপর হেস্টিংসকে জানালেন যে তিনি তার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য তিনি অনুতপ্ত। সেই সঙ্গে হেস্টিংসকে 2 লাখ টাকা পাঠালেন। এটা ঘুষ। তখনকার দিনে বড় বড় সাহেবদের এরকম ঘুষ দেওয়া অজানা ছিল না। হেস্টিংস খুব ইতস্তত করে টাকাটা নিলেন, কিন্তু এই টাকা নিজের তহবিলে জমা করলেন না। মারাঠাদের সঙ্গে যুদ্ধে খরচ করবার জন্য তুলে রাখলেন। আর সঙ্গে সঙ্গে চৈত সিংহের কাছে জানতে চাইলেন আরও টাকা তাঁর দেওয়ার কথা ছিল, তার কি হলো? 2000 অশ্বারোহী রাখবার কথা ছিল, তার কি ব্যবস্থা হয়েছে? আগেই বলেছি 2000 অশ্বারোহী যে রাখতেই হবে এমন কথা হয়নি। ইংরেজরা 2000 অশ্বারোহী থেকে আস্তে আস্তে 1500-এ নামলেন, তারপর 1000-এ। চৈত সিং বললেন 1000 অশ্বারোহীর মাইনে দেওয়ার মতো টাকাও তার নেই। তার বদলে তিনি 500 অশ্বারোহীর একটি দল তৈরি করলেন আর 500 পদাতিক জোগাড় করলেন। তারপর হেস্টিংসকে খবর দিলেন। হেস্টিংস চৈত সিংয়ের এই চিঠির উত্তর দেবার দরকার আছে বলে মনে করলেন না, বরং ভাবলেন যে চৈত সিংকে
উচিত শিক্ষা দেওয়া দরকার। গভর্নর জেনারেলের কথা না শুনবার ফল কি হতে পারে তাকে বুঝিয়ে দিতে হবে। 1781 সালের জুলাই মাসে ওয়ারেন হেস্টিংস বক্সারে এসে পৌঁছলেন। বক্সার চৈত সিংয়ের জমিদারির পূর্ব সীমান্তে। অলিখিত নিয়ম হচ্ছে যে সীমান্তে এরকম গণ্যমান্য অতিথি এলে সেই জায়গায় গিয়ে অতিথির অভ্যর্থনা করতে হয়। চৈত সিং বক্সারে গেলেন। সঙ্গে একটি বড় নৌবাহিনী এলো। তার নাবিক ও সৈন্যদের সংখ্যা 2000 হবে। এত লোকজন নিয়ে গভর্নরের সঙ্গে দেখা করতে আসা উচিত হয়নি। হেস্টিংসের মেজাজ আরও খারাপ হলো। চৈত সিং এবার ভয় পেলেন। তিনি তার পাগড়ি মাথা থেকে খুলে হেস্টিংসের কাছে পাঠিয়ে দিলেন। পাগড়ি পাঠিয়ে দেওয়ার অর্থ বশ্যতা স্বীকার করা। হেস্টিংস তখন এত রাগ হয়েছিল যে তিনি সেই পাগড়ি গ্রহণ করলেন না। সোজা বারাণসী রওনা হয়ে গেলেন। সেখানেও হেস্টিংস চৈত সিংকে তার সামনে আসতে দিলেন না। তার কাছে কোম্পানির কি কি দাবি লিখে পাঠালেন। চিঠিতে এমন কথাও ছিল যে চৈত সিং রাজ্য শাসন করবার অনুপযুক্ত। রাজ্যে চুরি ডাকাতি লেগেই রয়েছে। চৈত সিং খুব বিনীত উত্তর দিলেন। বললেন তার শত্রুরা তার যাতে সর্বনাশ হয় এমন কথা রটিয়ে বেড়াচ্ছে। চিঠির শেষে ছিল, আমি আপনার দাস, আপনার দিন দিন শ্রীবৃদ্ধি হোক। এই চিঠি পেয়েও হেস্টিংসের রাগ কমল না। পরে তিনি তার কাউন্সিলের সদস্যদের বলেছিলেন, চিঠির ভাষা দেখলেন আপনারা? এই তো নিজের সাফাই নয়, আমার বিরুদ্ধে কথা। কাশীর রেসিডেন্ট উইলিয়াম মার্কামকে হুকুম দিলেন তিনি যেন পরদিন ভোরে সৈন্য নিয়ে চৈত সিংকে গ্রেপ্তার করেন। চৈত সিং যদি কোনো রকম বাধা দিতে চান তাহলে যেন মেজর পপামের সৈন্যদের সঙ্গে নিয়ে যাওয়া হয়। রাজাকে গ্রেপ্তারের কথা হলে পরবর্তী হুকুম না আসা পর্যন্ত মার্কাম যেন তাকে নিজের কাছে বন্দি করে রেখে দেন। চৈত সিং কোনো বাধা দেননি। বন্দি হওয়ার পরে হেস্টিংসকে একটা চিঠি লিখলেন। তার একটা অংশ এরকম, আমি তো পূর্বেই আপনার নৌকায় উঠে বলেছিলাম যে আমি আপনার সেবক, মন প্রাণ দিয়ে কোম্পানির সেবা করব। আমাকে যা করতে ইচ্ছে হয় আপনি নিজের হাতে করুন। আমি আপনার দাস। শান্তির কি কোনো দরকার আছে? প্রেসিডেন্ট মার্কামও ওয়ারেন হেস্টিংসকে এই কথাই লিখেছিলেন। চৈত সিং গ্রেপ্তার হওয়ার সময় কোনো বাধা দেননি। তিনি বলেছিলেন তার একটিমাত্র প্রার্থনা, তার যেন গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা থাকে। তার জমিদারি, তার দুর্গ, তার ধনরত্ন, এমনকি তার নিজের জীবনও তিনি হেস্টিংসের পায়ে রেখেছেন। হেস্টিংস এইবার চৈত সিংহে লিখলেন, ভয়ের কোনো কারণ নেই। মার্কাম সাহেব তার সঙ্গে দেখা করে সব কথা জানাবেন। চৈত সিং লিখলেন, আপনি আমার রক্ষাকর্তা। আপনি তো আমাকে আপনার স্নেহের জায়গায় আবৃত করে রেখেছেন। আমি এখন সব দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্ত। আপনি আমার প্রভু। আপনি যা বলবেন আমি তাই ঠিক মনে করব। হেস্টিংস যা চেয়েছিলেন এই পর্যন্ত তাই হচ্ছিল। রাজাকে বন্দি করার খবর পেয়ে কিন্তু ঘটনা এবার অন্যদিকে মোড় নিল। রামনগর থেকে দলে দলে সশস্ত্র লোক নদী পার হয়ে চৈত সিংয়ের প্রাসাদের দিকে আসতে লাগলো। চৈত সিংয়ের প্রাসাদে যেসব ইংরেজ সৈন্য মোতায়েন ছিল তারা হঠাৎ আবিষ্কার করলো যে তাদের সঙ্গে বন্দুক আছে, কিন্তু ভুল করে গুলি আনা হয়নি। মেজর পপাম বিপদ বুঝতে পেরে বাইরে থেকে আনা সৈন্যদের খবর দিয়ে ডেকে পাঠালেন। তারা তখন এসে পড়ল। তখন প্রাসাদের চারপাশে চৈত সিংয়ের এত প্রজাদের ভিড় যে ভিতরে প্রবেশ করা অসম্ভব। সরু গলির ভিতরে ইংরেজ সৈন্যরা সুবিধা করতে পারল না। চৈত সিংয়ের লোকেরা শেষ পর্যন্ত ইংরেজ সৈন্যদের উপর গুলি ছুটতে লাগলো। চৈত সিং বুঝতে পারলেন যে ঘটনা যেদিকে যাচ্ছে তাতে তার সর্বনাশ হবে। তিনি একটি ছোট দরজা দিয়ে নদীর দিকে এগিয়ে গেলেন। জল সেখান থেকে অনেক নিচে। তিনি নিজের পাগড়ি বারান্দার সঙ্গে বেঁধে তাই ধরে নিচে নেমে গেলেন। সেখানে আগে থেকেই নৌকা রাখা ছিল। সেই নৌকায় করে তিনি ওপারে রামনগরে পৌঁছে গেলেন। চৈত সিংয়ের লোকেরা
যখন প্রাসাদে ইংরেজ সৈন্যদের আক্রমণ করল তখন তাদের কিছু করার সাধ্য ছিল না। অল্প সময়ের মধ্যে তাদের আর কেউ বাকি রইল না। 3 দিন পরে ওয়ারেন হেস্টিংস এক বড় সৈন্যদল রামনগরে পাঠিয়েছিলেন। রামনগরেও ইংরেজদের সুবিধা হলো না। সেখানেও সংকীর্ণ পথ, গলির মধ্যে ইংরেজদের বিপদ হতে লাগলো। 2 দিকে যদি বড় বাড়ি থাকে তাহলে সেখান থেকে আক্রমণ এলে তাকে প্রতিরোধ করা কঠিন। একজন ইংরেজ কর্মচারী তার সৈন্য নিয়ে বিবেচনা না করে একটা গলির মধ্যে ঢুকে পড়েছিলেন, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেননি। ইংরেজ সৈন্যদের এই দ্বিতীয়বার বিপত্তি ঘটল। গুজব রটল যে এবার ওয়ারেন হেস্টিংসকেও আক্রমণ করা হবে। সমস্ত এলাকা জুড়ে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হচ্ছে। হেস্টিংস জায়গা নিরাপদ না দেখে চুনারে পালিয়ে গেলেন। এই ঘটনাকে নিয়ে একটি ছড়া তৈরি হয়েছিল, ঘোড়ে পর হাওদা, হাতি পর জিন, জলদি ভাগ গয়া ওয়ারেন হেস্টিংস। হাওদা যে হাতির পিঠে লাগানো হয়, কিন্তু ভুল করে তা ঘোড়ার পিঠে লাগাবার চেষ্টা হয়েছিল। এমন গোলমেলে বিদ্রোহ খুব তাড়াতাড়ি বারাণসী থেকে ফৈজাবাদ ও তার চারদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু তা বেশি দিন স্থায়ী হলো না। জোয়ারের ঢেউয়ের মতো যা কোম্পানির শাসনকে ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তা আবার ভাটার জলের মতো তাড়াতাড়ি সরে গেল। উত্তেজনা কমে আসবার পরে ওয়ারেন হেস্টিংস নূতন ব্যবস্থা নিলেন। চৈত সিংয়ের পরিবারের একজন মহিপ নারায়ণকে চৈত সিংয়ের জায়গায় বসানো হলো। তার হাতে বেশি ক্ষমতা রইল না। তার বাবা দিগ্বিজয় সিংহকে নায়েব করে দেওয়া হলো। তার হাতে ছিল প্রকৃত ক্ষমতা, তাও আবার অনেক ছেটে দেওয়া হলো। দিগ্বিজয় সিংয়ের বিচার ব্যবস্থা ও টাকসালের উপর কোনো কর্তৃত্ব রইল না। খাজনার হার ওয়ারেন হেস্টিংস প্রায় দ্বিগুণ করে দিলেন। এখন থেকে বছরে 40 লাখ টাকা। চৈত সিং ইতিহাস থেকে অদৃশ্য হয়ে গেলেন, কিন্তু বহুদিন পর্যন্ত এ নিয়ে অনেক আলোচনা চলেছিল। হেস্টিংসের সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন যে হেস্টিংসের এই কাজ কি উচিত হয়েছে? চৈত সিং তো সাধারণ জমিদার ছিলেন না, প্রকৃতপক্ষে তিনি ছিলেন রাজা। তার সঙ্গে এরকম ব্যবহার কি উচিত হয়েছিল? হেস্টিংস কি চৈত সিংয়ের উপর কোনো রাগ ছিল? এই উপলক্ষে তিনি কি শোধ তুলতে চেয়েছিলেন? অন্যদিকে হেস্টিংসের বন্ধুরা বলেছিলেন যে হেস্টিংস কোথাও নিয়মের বাইরে কাজ করেননি। ফরাসিদের সঙ্গে যুদ্ধের সময় তিনি যে বাড়তি সাহায্য চেয়েছিলেন তাতে তার অধিকার ছিল। তাছাড়া চৈত সিংয়ের শাসনও খারাপ ছিল, দেশে চুরি ডাকাতির অন্ত ছিল না। হেস্টিংস যা করেছেন তার ফল ভালোই হয়েছে। শেষ কথা বলা কঠিন। ইংরেজরা বারেই বলেছিলেন যে সমস্ত দেশ জুড়ে কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টা চলেছিল। সত্যিই কি তাই হয়েছিল? হয়ে থাকলেও তাতে চৈত সিংয়ের কতটা হাত ছিল? এইসব কথা কিন্তু উত্তর দেওয়ার এখন আর সম্ভব নয়। এর পরে পড়ছি 14 অধ্যায়, হার্সি সাহেবের কাণ্ড। হার্সি পরিবারের নাম সাধারণত ইতিহাসের বইয়ে পাওয়া যাবে না। তারা খাঁটি ইংরেজ ছিলেন না, তারা এদেশের বাসিন্দা হয়ে গিয়েছিলেন। বিয়েও করতেন ভারতীয় মেয়েদের। হার্সির প্রথম নাম হায়দার। তার মা জাট পরিবারের মেয়ে। লর্ড ওয়েলেসলির আগে পর্যন্ত তারা ভারতীয় নবাব কিংবা রাজাদের কাছে চাকরি করেছেন। প্রত্যেকের কিছু কিছু সৈন্য থাকত। ভালো সৈনিক বলে ইউরেশিয়ানদের খ্যাতি ছিল। তারা ভালো গোলন্দাজ হতেন। কেউ ছোটোখাটো রাজ্যও গড়ে নিয়েছিলেন। লর্ড ওয়েলেসলির সময় থেকে এইসব অর্ধবিদেশিদের সুখের দিন শেষ হলো। তিনি হুকুম দিলেন বিদেশিদের এইভাবে চাকরি দেওয়া বন্ধ করতে হবে। অন্যান্যদের মতো হার্সি পরিবারেরও কিছু অসুবিধা হলো। তবে মেজর হার্সি অন্যদের থেকে একটু আলাদা ধরনের ছিলেন। 18 শতাব্দীর শেষ পর্যন্ত ভারতীয় রাজা
কিন্তু নবাবদের কাছে চাকরি করেছেন। তার পরিবারের অনেকে ইঙ্গো ফরাসি যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদলেও কাজ করেছেন। অষ্টাদশ শতাব্দীর শেষে মেজর হার্সি অযোধ্যার নবাবের অধীনে চাকরি নিয়েছিলেন। এই সময় তিনি দৌলতরাও সিন্ধিয়ার সৈন্যদলে ফরাসি অধিনায়ক প্যারনের অধীনেও কাজ করেছিলেন। পরে তিনি দল ছেড়ে জর্জ টমাসের কাছে চাকরি নিয়েছিলেন। জর্জ টমাস আয়ারল্যান্ডের লোক, তিনি প্যারনের শত্রু ছিলেন। হার্সির ইচ্ছা হলো তিনি রাজপুতানায় কোথাও তার নিজের একটি ছোট রাজ্য গড়ে তুলবেন, কিন্তু ওয়েলেসলির সময় থেকে এই আর সম্ভব থাকলো না। বেশিরভাগ সৈন্যদের ছাড়িয়ে দিতে হলো এবং অল্প লোক নিয়ে তিনি কোম্পানির সৈন্যদল যোগ দিলেন। কোম্পানির কাছ থেকে মাসিক 800 টাকা পেতেন। মারাঠা যুদ্ধ শেষ হওয়ার পর হার্সি 2 জন মুসলমান মহিলাকে বিয়ে করে রোহিলাখণ্ডের একটি গ্রামে গিয়ে বসতি করলেন। কিন্তু চুপচাপ বসে থাকা হার্সির স্বভাবে ছিল না। তিনি একদল পরিব্রাজকের সঙ্গে উত্তর ভারতবর্ষে গঙ্গা যমুনার উৎপত্তির জায়গা জরিপ করতে বেরিয়েছিলেন। এর 4 বছর পরে তিনি খুব একটা বড় কাজে হাত দিলেন। উইলিয়াম মুরক্রাফট নামে একজন পণ্ডিত পরিব্রাজকের সঙ্গে যোগ দিয়ে হার্সি মানস সরোবরে গিয়েছিলেন। তার 2টি প্রধান উদ্দেশ্য ছিল মানস সরোবর জরিপ করা আর সে দেশে থেকে ভেড়ার লোমের নমুনা সংগ্রহ করে দেশে নিয়ে যাওয়া। 1812 সালে গরমের সময় জোশিমঠ থেকে যাত্রা করলেন। তিব্বত তখন অন্য দেশের লোকের কাছে নিষিদ্ধ ছিল। বাইরের লোক ধরা পড়লে তার প্রাণ সংশয় হতে পারত। মুরক্রাফট ও হার্সি দুজনেই ছদ্মবেশে সন্ন্যাসীর পোশাক পরে গিয়েছিলেন। তারা নিশ্চয়ই হিন্দি বলতে পারতেন। মুরক্রাফটের শরীর ভালো যাচ্ছিল না বলে 3 দিনের বেশি মানস সরোবরে থাকা সম্ভব হয়নি। মুরক্রাফটের লেখা একটি রোজনামচা আছে, তাতে ক্যাপ্টেন হার্সির নাম বহুবার করা হয়েছে। কলকাতার এশিয়াটিক সোসাইটির এক সভায় এই রোজনামচা নিয়ে আলোচনা হয়েছিল। আরও বছর 2 পরে যখন নেপালের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ বাঁধল, তখন হার্সি সেই যুদ্ধে যোগ দিয়েছিলেন। এর অল্প পরেই রোহিলখণ্ডে এক বিদ্রোহের সময় আবার তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে লড়াই করেছিলেন। 1824 সালে ইংরেজরা যখন ভারত পূর্বে দুর্গ অবরোধ করেন, হার্সিও তখন তাদের সঙ্গে সেই যুদ্ধে যোগ দিয়েছিলেন। রোহিলখণ্ডের বিদ্রোহের আগেও কাজের জন্য হার্সির পদোন্নতি হয়েছিল, তিনি মেজর হয়েছিলেন। হার্সি যে অনেক বিষয়ে সাধারণ লোকের চেয়ে অন্য ধরনের ছিলেন সে কথা তার কাছ থেকে স্পষ্ট হয়। তাকে নির্বোধ মনে করার কোনো কারণ নেই, কিন্তু 1832 সালে তিনি এমন একটা কাণ্ড করে বসলেন যে সরকারি মহলে তার নাম পুনর্বার শোনা যেতে লাগলো। কানপুরের কাছে বিঠুরে ভূতপূর্ব পেশোয়া 2য় বাজিরাও থাকতেন। মারাঠা যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক জায়গায় তার বাসস্থান ঠিক করে দিয়েছিলেন। কোম্পানির কাছ থেকে তিনি বছরে 8 লক্ষ টাকা বৃত্তি পেতেন। সেকালে অনেক টাকা। এই টাকা তিনি ভালোভাবে দিন কেটে যেত। ইচ্ছামতো দান ধ্যান করতেন। ইংরেজরাও বোধহয় চেয়েছিলেন বাজিরাও বন্দি দশায় এইসব করে সুখে থাকুন। যুদ্ধ বিগ্রহে তার নিজের কোনো উৎসাহ ছিল না। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য যে ব্যস্ত হয়ে উঠেছিলেন তাও নয়। তার দেওয়ান রামচন্দ্র পন্ত পুনা থেকে মনিবের সঙ্গে বিঠুরে এসেছিলেন। পেশোয়ার থেকে কয়েক হাজার লোকও মহারাষ্ট্র দেশ থেকে এসেছিলেন। এই নিয়ে বাজিরাওয়ের পৃথিবী। তার স্বাস্থ্য বিশেষ ভালো থাকতো না। যখন তাকে এত টাকা বৃত্তি দেওয়া হলো, তখন ইংরেজরাও কেউ কেউ ভেবেছিলেন শেষ পর্যন্ত কোম্পানির বেশি টাকা খরচ হবে না। বাজিরাওয়ের যা শরীর তিনি হয়তো দীর্ঘকাল বাঁচবেন না। কিন্তু তাদের আশার মুখে ছাই দিয়ে বাজিরাও 30 বছরেরও বেশি এই বৃত্তি ভোগ করেছিলেন। তবে ইংরেজদের কোনো রকম জ্বালাতন করার ইচ্ছা বা ক্ষমতা তার ছিল না। তবু মাঝে মাঝে গুজব
রটতো বিটুর থেকে গোলমাল হবার সম্ভাবনা আছে। এইসব কথা ইংরেজরাও বিশ্বাসযোগ্য বলে মনে করতেন না। এইরকম একটি ব্যাপার 1832 সালে ঘটেছিল। মেজর হায়দার হার্সি তার নায়ক। বাজিরাওয়ের দেওয়ান রামচন্দ্র পন্তর কাছে একজন হরকরা চিঠি নিয়ে এলো। তার চাপরাশি হার্সির নাম লেখা। রামচন্দ্র পন্ত খুব সাবধান নিল। তিনি চিঠি নিলেন বটে, কিন্তু খুললেন না। সরাসরি বিটুরের কমিশনার মেজর ম্যানসনের কাছে পাঠিয়ে দিলেন। ম্যানসন চিঠি খুলে দেখলেন যে সর্বনেশে ব্যাপার ঘটতে চলেছে। তিনিও বোধহয় আগে হার্সির নাম শোনেননি, কারণ গভর্নর জেনারেলকে তিনি লিখলেন কে একজন মেজর হার্সি চিঠি লিখেছেন। চিঠিতে বলেছেন তিনি বেরিলির লোক। চিঠিতে কতকগুলো সাংকেতিক কথা আছে। হার্সি যে চিঠি লিখেছিলেন তাতে তিনি মোটামুটি এই কথাগুলি বলেছিলেন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ শেষ হয়ে যাবে, কোম্পানির অন্য কোনো অধিকার থাকবে না, কারণ ইংল্যান্ডের রাজা চতুর্থ উইলিয়াম নিজের হাতে তামাম হিন্দুস্তান নিয়ে নেবেন। কিছুদিন পরে কোম্পানি সবাইয়ের মাইনে কমিয়ে দিচ্ছে। পেশোয়ারকেও হয়তো এরকম বিপদে পড়তে হবে। স্যার জন ম্যালকম তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিলেন ঠিকই, কিন্তু ভবিষ্যতের ইংরেজরা কি পূর্ব ব্যবস্থা মেনে চলবেন, অর্থাৎ তার বৃত্তিকে ঠিক পাবেন? না চলার সম্ভাবনাই বেশি। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার একটি পথ আছে, সে হচ্ছে পেশোয়া যেন বিলাতে কোম্পানির ডিরেক্টরদের কাছে চিঠি লিখে জানান যে তিনি তার বার্ষিক বৃত্তির 8 লাখ টাকা ছেড়ে দেবেন। তার বদলে দাক্ষিণাত্যে তাকে একটি জায়গির দিতে হবে। তাছাড়া ইংরেজরা পুনা লুটপাট করে অনেক ধনরত্ন বিলাতে পাঠিয়েছেন। যুদ্ধের সময় লুটপাট করে যেই টাকা পাওয়া যায় সেটা বিজয়ীর প্রাপ্য, কিন্তু তারপরে যে টাকা পয়সা ধনরত্ন পুনা থেকে লুট করা হয়েছে তা বেআইনি হয়েছে। এই অর্থ ইংরেজদের প্রাপ্য নয়। হার্সি প্রস্তাব করলেন যে প্রথমে ডিরেক্টরদের এইসব কথা জানিয়ে চিঠি লেখা হোক। ডিরেক্টররা কর্ণপাত না করলে বোর্ড অফ কন্ট্রোলকে ব্যাপারটা জানানো উচিত। ডিরেক্টরদের উপর তাদের ক্ষমতা আছে। তাতেও যদি কিছু না হয় তাহলে ইংল্যান্ডের রাজা চতুর্থ উইলিয়ামের কাছে আবেদন করা ছাড়া উপায় নেই। ইংল্যান্ডের রাজা নিশ্চয়ই এর একটি প্রতিবিধান তাড়াতাড়ি করবেন। ইংল্যান্ডের রাজাকে বলা হোক এইসব ধনরত্ন পুনা থেকে কোম্পানির লোকেরা নিয়ে গিয়েছেন, তার একটা বড় ভাগ তাকে দেওয়া হবে। দরকার হলে তার অর্ধেকও দেওয়া হতে পারে। এই লোভ দেখালেই তিনি রাজি না হয়ে পারবেন না। হার্সি একথা বুঝতে পারেননি যে ইংল্যান্ডের রাজাকে একটু ঘুরিয়ে হলেও এটা ঘুষের প্রস্তাব ছাড়া আর কিছু নয়। এর ফলাফল তার পক্ষে ভালো হবে না। হার্সি আরও বলেছিলেন যে তার একজন বিচক্ষণ বন্ধু আছেন, তিনি এই চিঠি নিয়ে বিলাতে চলে যাবেন। রামচন্দ্র পন্ত এই প্রস্তাবে রাজি হলেই হার্সি বিঠুরে একজন ব্রাহ্মণ দূত পাঠাবেন। সে ইংরেজি ভাষা ভালো জানে, তার সঙ্গে কথাবার্তা বলে সব ঠিক করা যেতে পারে। খুব আশ্চর্যের ব্যাপার হলো, হার্সি কখনো ভাবেননি যে তিনি আপত্তিকর কথা লিখেছেন। গভর্নর জেনারেল সব কথা শুনে আশ্চর্য হলেন, জানতে চাইলেন সত্যি কি হার্সি এরকম কোনো চিঠি লিখেছেন। হার্সি এর কি জবাব দিলেন তাতে কমিশনার খুশি হলেন না। হার্সি খোলাখুলি তাকে বলেছিলেন বাজিরাওয়ের ধন সম্পত্তি যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়েছেন সেই সব অবৈধ হয়েছে। তিনি নিজেও তা একজন ভুক্তভোগী। লর্ড ওয়েলেসলির সময় কোম্পানি তাকে যেসব আশা দিয়েছিলেন তা পূর্ণ হয়নি। তিনি নিজে যে বৃত্তি পান তাও খুব কম। কমিশনার যেন এইসব কথা গভর্নর জেনারেলকে জানান। গভর্নর জেনারেল এইসব কথা শুনে খুশি হলেন না। হার্সিকে খুব বকুনি দেওয়া হলো। তিনি তো কোম্পানির নিমক খেয়েছেন, কোম্পানির কাছ থেকে পেনশন পান, তার এইসব কথা লেখা অন্যায় হয়েছে। আবার যদি এই ধরনের খবর গভর্নর জেনারেলের কানে আসে তাহলে হার্সির পেনশন তো বন্ধ হবেই,
আরও বেশি শাস্তি হতে পারে। হার্সি ধমক খেয়ে চুপ করে রইলেন। হার্সি আর ভবিষ্যতে বিঠুরের কারোর সঙ্গে পত্র ব্যবহার করেননি। তবে কখনো কখনো গুজব শোনা যেত যে অন্য কেউ বাজিরাওয়ের সঙ্গে মিলে অশান্তি করবার চেষ্টা করেছে। সেই সব বিশ্বাস করার মতো কথা নয়। একবার সরকারের কাছে খবর গিয়েছিল শিবাজির বংশধর সাতারার রাজা প্রতাপ সিং, যাকে ইংরেজরা পেশোয়ার হাত থেকে উদ্ধার করে সিংহাসনে বসিয়েছিলেন, তিনি বাজিরাও, ব্রহ্মদেশের রাজা ও নেপালের সঙ্গে মিলে খুব বড় রকম অশান্তি করবার চেষ্টা করছেন। কেউ বিশ্বাস করেনি সে কথা, ইংরেজরাও নয়। সাতারার প্রতাপ সিংয়ের রাজত্বের দিন অবশ্য শেষ হয়ে আসছিল, কিন্তু সে অন্য গল্প।